প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। সুপ্রভাত জানাই সবাইকে। আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে এক শ্রদ্ধার দিন, সাহসের দিন, বুক বাঁধার দিন। তার কারণ আজ 23শে জানুয়ারি, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। কদম কদম বড়হায়ে যা, খুশি সে গীত গায়ে যা। তো আজকে সেই খুশির গান গাওয়ার দিন। আমরা আজকে মনের মধ্যে সেই জোরটা আনবো যে এই বাংলা বীর সুভাষের বাংলা। আজকের এই দিনে আমার আলোচনার বিষয় রবীন্দ্রনাথের তাসের দেশ। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ এই তাসের দেশ উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কেন? আসলে রবীন্দ্রনাথ চেয়েছিলেন সমাজের পঙ্কিলতা দূর করতে, যেটা হয়তো তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার রচনার মধ্যে দিয়ে করার চেষ্টা করেছিলেন, সেটাকে তিনি প্রত্যক্ষ হতে দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে দিয়ে। তাই আজকের দিনে এই বিষয়টিকে আমার নির্বাচন করা। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম। এই কারণেই অন্যরকম, তাসের দেশ নিয়ে আমি বহু অনুষ্ঠান করেছি, বহু আলোচনা করেছি, তাই আজকে গান আলোচনায় আমরা থাকবো। আমার সঙ্গে আজকে দুজন শিল্পী রয়েছেন এবং এই দুজনই এই পরিবারের নিয়মিত সদস্য। আমার একদম পাশে রয়েছে অর্পণ। অর্পণকে অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। আর আজকে আমার সঙ্গে রয়েছে সংযুক্তা। সংযুক্তাকেও অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত। আজকে সংযুক্তা আর অর্পণ আপনাদের সকালটা ভীষণ সুন্দর করে তুলবে। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা, রয়েছেন হচ্ছে অভিজিৎ কিবোর্ডে। আমি একটু থেমে গেলাম কারণ অভিজিতের আজকের ড্রেসটা পুরো বাংলাদেশের পতাকা, সবুজের উপরে লাল। আর সঙ্গে রয়েছেন মৃগাঙ্ক। মৃগাঙ্ককেও অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। আর বিক্রম রয়েছেন পারকাশনে, বিক্রমকেও অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমার ভাইদেরকে সুপ্রভাত জানিয়ে শুরু করি। কিভাবে শুরুটা আমি জানি না, কে করবে শুরু আমি তাও জানি না। সংযুক্তা না অর্পণ? দুজনে একসাথে একদম পূজা দিয়ে যেমন আমরা শুরু করার সেরকম করি। জীবন ভূতে নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া তবু দয়া, তবু দয়া জীবন ভূতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারে নেতাই পায়ে তুতে। দয়া তবু দয়া, তবু দয়া হবে গো জীবন ভূতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা,
অঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দেও না গো দেও না আর ধুলায় শুতে। দয়া তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন হতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন হতে। এই গানটা কিন্তু ওদের সাথে সাথে আমিও গাইলাম। এই গানটা আমার ভীষণ পছন্দের গান, মানে জানি। হৃদয়ের কোণে রাখা, একদম সযত্নে রাখা এটা একটা তোমার গান। খুব পছন্দের, জানি। আমি সেই জন্যই কালকে অর্পণকে বললাম চল তাহলে এটা গাই। তো আজকে শুরুটা করবে এবার তাসের দেশ, তাই তো? হ্যাঁ, 1345 বঙ্গাব্দের মাঘ মাসে রবীন্দ্রনাথ কিন্তু এই নাটকটি লিখেছিলেন, উৎসর্গ করেছিলেন দেশের তৎকালীন জাতীয় নায়ক যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আমরা যদি এক কথায় তাসের দেশকে বলি, কি বলবো? তাসের দেশে রবীন্দ্রনাথ দেখালেন নূতনের উপাসনা, তাই তো? একদম এটা হচ্ছে তাসের দেশের মূল একদম। ভাব ছিল হচ্ছে নূতনের উপাসনা। প্রমথনাথ বিশি, যিনি রবীন্দ্রনাথের প্রিয় ছাত্র ছিলেন, প্রচণ্ড বকা খেয়েছেন, একসময় পড়াশুনো করার সময় দুষ্টু ছিলেন, সেই প্রমথনাথ বিশির একটা বই আছে, এই বইটি খুব সুন্দর, রবীন্দ্র নাট্য প্রবাহ। এই বইটা প্রমথনাথ বিশির লেখা। এই বইটার মধ্যে রবীন্দ্রনাথের নাটক, গীতিনাট্য, কাব্যনাটক সব কিছু নিয়ে খুব বিশ্লেষণ করা রয়েছে। এখানে এই বইটি দেখে নিয়েছেন আপনারা। এই বই আমাকে দেখাতে হয় কেন জানো? কিছু মানুষের জন্য। অনেকেই বলেন যে কেন দেখাও, কিছু মানুষের জন্য। কেন আমি বলছি, এখানে উনি তাসের দেশের বিশ্লেষণ করেছেন, 277 পাতা থেকে শুরু হয়েছে। প্রথম লাইনটা হচ্ছে তাসের দেশ কিম্ভূত রসাশ্রিত তত্ত্বনাট্য। মানে বুঝতে পারছো তো, মানে বিশ্লেষণটা কোথায়? আমরা বললাম নূতনের উপাসনা, উনি বলছেন কিম্ভূত রসাশ্রিত তত্ত্বনাট্য। এই নাটকের মানুষ পাত্রপাত্রীগণ ছাড়া আর সকলেই তাস জাতীয় জীব। মানে কেউ তো ভাবেনি কোনোদিনও যে তাসরা চরিত্র হতে পারে। এটা কিন্তু রবীন্দ্রনাথের আগে কেউ ভাবেনি। আর যারা রবীন্দ্রনাথের পরে এই বিষয়টিকে নিয়ে ছবি করেছেন, এই কয়েক বছর আগে কিউ বলে কেউ একজন ডিরেক্টর করলেন ছবি, ওই তাস চরিত্র হবে, এটা তাদের মাথায় ঢুকেছিল কিন্তু রবীন্দ্রনাথের হাত ধরে, একদম, তাই না? কি মানে কতটা আধুনিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কতটা প্রাসঙ্গিক রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভাবতে হবে আমাদের, না ভাবলে অন্যায় হবে, তাই না? একদম। তো কত বছর এগিয়ে এগিয়ে ভেবেছেন। এবং এই যে তাস মানে রাজকুমার, তার বন্ধু সওদাগর, এই চরিত্রগুলো ছাড়া আমরা তো আর মানুষ চরিত্র পাই না। আমরা কি পাই? আর এই যে রাজকুমারের একঘেয়েমি ভাল লাগছে না, আবার সওদাগর পুত্র চাইছে না, ওই একঘেয়েমির মধ্যেই চলতে চাইছে। রাজকুমার জোর করে রাজপুত্র বেরিয়ে পড়লো, এই তো নাটকের শুরুটা হলো। এই যে রাজপুত্র বেরিয়ে পড়লো এবং সে সমস্ত নিয়ম ভাঙতে বেরোলো, এবার সে তাসের দেশে গেল, গিয়ে সেই নিয়মটা সে ভাঙবে। এবার তাসের দেশ তো ভাঙতে পারছে না, তারা তো নিয়মের মধ্যে চলে, খটখট করে তারা যন্ত্রের মতো কাজ করছে। এই যে কনসেপ্টটা, এই নাটকটা যতবার পড়া যাবে, ধরুন আপনি যদি 19 বছর বয়সী নাটকটা পড়েন একরকম ভাববেন, আপনার যখন বয়সটা 59-এ দাঁড়াবে
তখনই নাটকের পুরো মূল্যবোধটাই বদলে যাবে। তো আজকে এইভাবেই এগোবো আমরা, গানে গানে এগোবো। এবার কে গাইছে, অর্পণ না সংযুক্ত? যেমন আছে যেমন আছে গান সেভাবেই যাচ্ছি আমরা। চলো চলো হ্যাঁ, চলো চলো। বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল। আই মারো মারো টান আইও আইও আইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও। আই মারো মারো টান আইও আইও আইও। কর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। গনি গনি দিন চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার। উদ্বেগে তাকায়ও না বাইরে। গনি গনি দিন চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার। উদ্বেগে তাকায়ও না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ঢেউ তাল। যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উতাল। হয়ো না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। আই মারো মারো টান আইও আইও আইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাই। আই মারো মারো টান আইও আইও আইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উড়ে নাও খানি বাইও। একটা কথা আমি ওদের গানটা শুনতে শুনতে ভাবছিলাম, ওরা দুজন ভিন্ন গুরুর শিষ্য। ইনি হচ্ছেন অর্পণ, হচ্ছেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। শিষ্য মানে শিষ্যই, নাড়া বাঁধা শিষ্য। আর সংযুক্তা হচ্ছেন শ্রাবণীদির শিষ্য একদম। কিন্তু এই দুজন মূল গুরুকে রবীন্দ্রনাথ। তাই ভিন্ন ঘরানা হলেও গান একসাথে গাইতে কোনো সমস্যাই নেই, কারণ মূল গুরু হচ্ছেন রবীন্দ্রনাথ। কি দামি কথা বললে, সত্যি এটাই তো বাস্তব কথা। সত্যি কি দামি কথা। মানে এটা কেন বলছি, দুজন ভিন্ন ঘরানার শিল্পী। তো মানে ভিন্ন ঘরানা মানে রবীন্দ্রনাথের গান অগ্নিবোধাও করেন, শ্রাবণীদিও করেন, কিন্তু অগ্নিবোধার শেখাটা আলাদা, শ্রাবণীদির শেখাটা আলাদা। তাদের শিক্ষণ পদ্ধতিটাও নিশ্চয়ই এক হবে না, কিন্তু তাদের যে মূল ভাব
অর্থাৎ মূল গুরু হচ্ছেন রবীন্দ্রনাথ। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা সঠিকভাবে শেখাতে পারেন গুরু, আর সঠিকভাবে যদি তার ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পারেন, তাহলে অনেক অনেক ভিন্ন ভিন্ন মাস্টারমশাইদের ছাত্রছাত্রীরা একসাথে পারফর্ম করতে পারবে। এটা হচ্ছে তোমরা গানটা শিখেছো বলে এবং তোমাদের গুরুরা তোমাদেরকে শেখাতে পেরেছেন বলে। আমি তোমাদেরকে তো ধন্যবাদ জানাবো, তার সঙ্গে সঙ্গে আমি অগ্নিবোধ এবং শ্রাবণীদিকেও ধন্যবাদ জানাবো যে এত ভালো করে তৈরি করেছেন। একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। শহরের মতলবটা আমার ভালো ঠেকছে না। মে আই কাম ইন? কোনো জানোয়ারের এ বাড়িতে আসার অধিকার নেই। ও মনে হয় তোকেও রেহাই দেবে না সহজেই। ভালোবেসেছিলাম বলে ও সমস্ত অত্যাচারের কথা আমি ভুলে যাব? আমার কাছে এদেশে তুলি হচ্ছে ভাগ্য। নাও গেট আউট, আই সে গেট আউট। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন অনন্ত গোধূলি প্রথম পর্ব, ঠিক বিকেল 5:30। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। নম্বরে একেডি নেটওয়ার্ক, সর্বদাই আপনার সাথে। এসে গেল মাল্টিলেয়ার LLDPE ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা এক্সট্রা, যা 100% ফুড গ্রেড প্লাস্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধক, যা আপনার জলকে রাখে সুরক্ষিত। ক্যালকাটা এক্সট্রা এর মেটাল সকেট যুক্ত ইনলেট আউটলেট, এয়ার ভেন্টিলেটর এবং ওভারফ্লোয়ের আধুনিক সিস্টেম আপনাকে দেয় এক্সট্রা ফ্যাসিলিটিস। এর স্ক্রু ফিট আঁটো-সাঁটো ঢাকনা, সহজ প্রতিস্থাপন এবং করোগেটেড রিবস ক্যালকাটা এক্সট্রা ওয়াটার ট্যাঙ্কে করে তোলে এক্সট্রা শক্তিশালী, এক্সট্রা মজবুত। ম্যানুফ্যাকচার্ড বাই ক্যালকাটা পলি প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, কলকাতা। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। দুই শিল্পী আজকে উপস্থিত, সংযুক্তা এবং অর্পণ। তো গান দিয়ে শুরু হবে তাসের দেশ, নূতনের উপাসনা। রাজকুমার রাজপুত্র বেরিয়ে পড়লো, সওদাগর পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লো। এইবারে তারা এসে পৌঁছলো এমন এক দেশ, যে দেশটা বড় কিম্ভূত। তাসেরা ঘুরে বেড়াচ্ছে, তাসেদের হাতেই সব কিছু। আমি জানি ওরা গানের হাত ধরে আজকে তাসের দেশেরই গান শোনাবে আপনাদের, তাই পরপর যাই আমরা একটু। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন
গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি না 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 রবে না গোপনে গোপন কথাটি বিভল হাসিতে বাজিল বাঁশিতে বিভল হাসিতে বাজিল বাঁশিতে স্ফুরিত ধরে নিভৃত স্বপনে না 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 রবে না গোপনে গোপন কথাটি যে ঔপনিবেশিকতা সেটাকে সমর্থন করেছিলেন। তিনি তার জীবনের শেষ প্রান্তে সভ্যতার সংকটে সেই সম্বন্ধে সেই প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন। কেন তিনি সমর্থন করেছিলেন বলছেন, ভারতের মতো বিশাল ভূখণ্ডে যে আধুনিকতার প্রয়োজন ছিল তা ঘটাতে গেলে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ফিউশন দরকার। কিন্তু তিনি যেটা উপলব্ধি করলেন যে ফিউশনটা দরকার ছিল সেটা ইংরেজরা করেনি। তারা কি করেছিল, তারা ভারতের ধনসম্পত্তি লুট এবং ভারতের মতো সেকুলার দেশে হিন্দু মুসলিমের যে অঘোষিত একটা ক্রুসেড বাঁধিয়ে দিয়েছিল। এই যে আজকে যে আমরা দেখছি না, এই যে রাম রহিম নিয়ে যে গন্ডগোল চলছে, এর মূল বীজটা কিন্তু বপন করে গেছে ইংরেজরা। ইংরেজদের আগে কিন্তু এটা নিয়ে ভারতবর্ষের মানুষ ভাবেনি। ইংরেজদের আগে বরঞ্চ ওই ব্রাহ্মণ শূদ্র কায়স্থই ছিল, এবং কিছু মানুষ তারা মুসলিম হয়েছিল এই ব্রাহ্মণদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু তখনও এই হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা করার লোক ছিল না। এটা করেছে কিন্তু ইংরেজরা, এবং এটা সেটা ইচ্ছে করে করেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। এবং এটা ওই যে দুজনের মধ্যে ভাগটা করলে তাদের রাজ্যত্ব চালাতে সুবিধা হবে, তো এই যে ক্রুসেডটা তারা বাঁধিয়ে দিয়েছিল এটাই কিন্তু তারা করেছিল। এবং বিষয়টা হচ্ছে যে তারা এখান থেকে ধনসম্পত্তি লুট করেছিল। মানে আমি এই দেশের দায়িত্ব নিলাম, এই দেশের জনগণের মানে জীবনযাপনের মান উন্নয়ন করলাম না, আমি আমার আখেরটা গোছালাম। এটা কিন্তু রবীন্দ্রনাথ ফিল করলেন, যখন উপলব্ধি করলেন তখন কিন্তু তার লেখার ধারা গেল বদলে, তাই নয় কি? একদম। এবারে দেখো যেটাতে আমরা যাব, যেটা যে নূতনের উপাসনা তাসের দেশের, এই তাসের দেশ নাটকটির যেটা মরালটা হচ্ছে, নতুনকে শুধু গ্রহণ করা নয়, তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা,
সেই স্বাধীনতা কিন্তু একমাত্র পুরুষের পেশি শক্তির উদযাপন এমনটা নয়, তার নারী মননেরও স্বাধীনতা। তার কারণ এই নাটকের মধ্যে আমরা দেখি রানী কিন্তু প্রতিবাদটা করলেন, তাই তো? রবীন্দ্রনাথের ভাবনা, তুমি ভাবো যে শুধু পুরুষের পেশি শক্তি দিয়ে স্বাধীনতা আসবে তা নয়, তাসের চরিত্রগুলো রুহিতন চিরতন যে স্বাধীন হবে তা নয়, রানীর ইচ্ছে। আমি একটা জিনিস বলি, তুমি যে এই যে কথাটা একটু আগে বললে না, যে সেই সময় ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলিম এইটা বিভেদ না, তখন ব্রাহ্মণ শূদ্র বৈশ্য যে এই যে বিভেদটা, তখন আরেকটা জিনিসও কিন্তু ছিল যে এখান থেকে সেই সময় যে নবজাগরণ, অর্থাৎ মানে নারীদের অগ্রাধিকার দেওয়া, নারীদের তার প্রাপ্য সম্মান দেওয়া, সেই ধারা কিন্তু রবীন্দ্রনাথের প্রত্যেকটা নাটকের মধ্যে। আমাদের বৈদিক যুগে যদি আমরা বেদের সময়কার সময়টাকে আমরা যদি ধরার চেষ্টা করি, তার থেকে তখন বেদের সময় নারীরা অনেক অগ্রাধিকার পেয়েছিল। এই যে উষসী, গার্গী, মৈত্রেয়ী, এই নামগুলো তো আমরা পেয়েছি ওই বৈদিক বেদের নারী তারা। কিন্তু তারপরে যে পর্বটা এলো সেখানে নারীকে আমরা অন্তঃপুরে পৌঁছে দিলাম, আর মেয়েদের সেখান থেকে বেরোনোর ওই চিকটা তোলার সাহসটা আর ছিল না। রবীন্দ্রনাথ কিন্তু, এবং সেখানে দাঁড়িয়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা পথ দেখালেন নবজাগরণের, মূল পথ দেখালেন নারী জাগরণের। রবীন্দ্রনাথ তাদের সুযোগ্য শিষ্য হয়ে গেলেন। আমার নিজের মনে হয়েছে তার দেশ প্রত্যেকে শুধু নূতনের উপাসনা নয়, স্বাধীনতা প্রাপ্তি, এবং এখানে নারী মনের স্বাধীনতা, নারী স্বাধীনতা, এটা ভীষণ গুরুত্ব পেয়েছে। গানে যাই। যাবই আমি যাবই, ওগো বাণী যেতে যাবই, যাবই আমি যাবই, লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি যাবই, ওগো বাণী যেতে যাবই, যাবই আমি যাবই। সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি, কোন কারকা লক্ষ্য করি ফুল কিনারা পরি হরি, কোন দিকে যে পাইব তোরে বিরাট কালো নীড়ে, মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশার সোনার বালুর তীরে, যাবই আমি যাবই, ওগো বাণী যেতে যাবই, যাবই আমি যাবই। নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা, নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা, নারিকেলের শাখে শাখে ছোড়ো বাতাসকে বলে ডাকে ডাকে, ঘন নদীর ফাঁকে ফাঁকে বইছে নব নদী, সাত রাজার ধন মানিক পাবো মানিক পাবো, সেথায় নামি যদি আমি যাবই, আমি যাবই, ওগো বাণী যেতে যাবই, যাবই আমি যাবই। হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে, হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, সূর্য যেথায় অস্ত নামে, ঝিলিক মারে মেঘে, হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, দক্ষিণে যাই উত্তরে যাই, ফেনায় ফেনায় আর কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই, যদি কোথাও কুল নাহি পাই তল পাবো তো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না কভু, আমি যাবই
ওগো বাণিজ্যেতে যাবই যাবই আমি যাবই। যাবই ওগো বাণিজ্যেতে যাবই যাবই আমি যাব। মনে রাখতে হবে যখন তাসের দেশ রবীন্দ্রনাথ লিখছেন সেই সময় অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, পরিত্যাগ, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা সহিংস আন্দোলনের ডাক, এরকম একটা মানে ডুয়ালিটির মধ্যে একটা মানে স্বাধীনতা প্রাপ্তির একটা দ্বিবিধ ভাগের মধ্যে রবীন্দ্রনাথ এই সময় লিখছেন। স্বাধীনতা, ভারতের স্বাধীনতা সংগ্রামের সফলতার জন্য এক সামগ্রিক বিদ্রোহের দরকার ছিল। সেই জায়গায় ইতিউতি গজিয়ে ওঠা বিপ্লব বা আন্দোলন যে কোনোভাবেই ইংরেজ শাসকদের বিব্রত করবে না তা রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন। আর তিনি যে সামগ্রিক বিদ্রোহের কথা বলেছেন তাতে কোনো রকম লিঙ্গভেদ ছিল না। আমি কেন বললাম কথাটি, তাসের দেশ নাটকটা শুরু হচ্ছে যে খরবায়ু বয়বেগে গানটি দিয়ে। সেখানে কি বলছেন, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল। বোঝাই যাচ্ছে যে তিনি ছুটকো ছাটকা বিপ্লবের ধারপাশ দিয়ে যাচ্ছেন না। গানটায় প্রকৃতির যে ঝঞ্ঝাপূর্ণ সময়ের কথা বলা হয়েছে তাকে যদি ভারতের সেই সময়ের সমাজ ধরে নিই তাহলে সেই সমাজের সাথে তাহলে তাল মিলিয়ে জাতি, ধর্ম, লিঙ্গ ভুলে সবাইকে লড়াই করতে তিনি বলেছেন। এবং সে লড়াই অবশ্যই সমাজে থেকে সিস্টেমের মাধ্যমে সিস্টেম ভাঙার লড়াই, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। মূল গল্পের শুরুটা হলো দুই বন্ধুর বচসাকে কেন্দ্র করে রাজপুত্র এবং সদাগরের। এই দ্বন্দ্বের বিষয় ছিল আবদ্ধতা বনাম মুক্তির আনন্দ। যৌবনের একঘেয়েমি রাজপুত্রের আর পোষাচ্ছে না, তাই সে বেরিয়ে পড়তে চাইছে অন্য কোথাও। রাজপুত্র নবীনকে খুঁজতে চান। রবীন্দ্রনাথ চূড়ান্ত সিম্বলিক, তাই নবীনা অবশ্যই কোনো মেয়ে নয়, জীবনানন্দের সুচেতনার মতোই সে এক ভাবনা। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, অ্যাবস্ট্রাক্ট যাকে বলে আর কি। চির আবদ্ধ খাঁচা ছেড়ে রাজপুত্র আর সদাগর এই নবীনাকে খুঁজতে গিয়ে এসে পড়ে সমুদ্রের অন্য পারে। যে দেশে নূতনকে পাবার আশায় তারা এসেছিল সেখানে আবার আর এক ফ্যাচান। সেখানে নিয়মের যে শিকল রয়েছে তা ক্যাথলিক চার্চের দাবিগুলির চেয়েও ভয়ঙ্কর। পরাধীনতার বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়া ভারতের কোনো কোনো রাষ্ট্র যেন তৈরি করেছেন রবীন্দ্রনাথ। দেশের নাম তাসের দেশ। তাসের খেলায় যেমন প্রতিটি তাসের নিজের এখতিয়ারের বাইরে যেতে পারে না, তেমনি হয়েছে ভারতবাসীর দশা। 10 বছরের মেয়ের খেলায় পুতুল যেমন চুল আঁচড়ে দিচ্ছে তেমনি আঁচড়াতে হচ্ছে। এই জায়গাটা বলতে গিয়ে আমার বর্তমান ভারতের কথা মনে পড়ছে। কালকের যে ছবিটা আমরা দেখলাম, মার্জনা করবেন, বলতে ইচ্ছে করছে। একদম তাই, একদম। কালকের যে ছবিটা আমরা দেখলাম, ভাবছিলাম যে উলঙ্গ রাজা নৃত্য করছে, এই কোথায় আছি মনে হচ্ছিল। আর উলঙ্গ রাজা নৃত্য করছে, স্তাবকের দল তার পাশে বাহুবা দিচ্ছে, আর তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে কিছু অভুক্ত মানুষ, অনাহারে রিক্ত মানুষ, অর্থনৈতিকভাবে ধুঁকে পড়া মানুষ তাকিয়ে রয়েছে। কি না যদি ওখান থেকে একটু ঘুরে তাকায় রাজা তাদের দিকে, আমার এটা মনে হচ্ছিল। আমার অবাক লাগছিল যে এই খেলোয়াড় যাচ্ছে, এই সিনেমা আর্টিস্টরা চলে যাচ্ছে, এরা এতটাই কেউ বলতে পারছে না একবারও, আমার মনে হচ্ছিল। তুমি জানো আমাদের ভারতবর্ষের মাথায় এখন ঋণের বোঝা কত, বৈদেশিক ঋণ কত পরিমাণে রয়েছে, এবং সেই বৈদেশিক ঋণ কিন্তু তুমি আমিই চোকাচ্ছি। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে যে ট্যাক্স
বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়ছে, পরোক্ষভাবে আমরা কিন্তু সেই ঋণটাকে শোধ করে যাচ্ছি। জানি না কতদিন করতে হবে, কিন্তু করে যাচ্ছি। যে বাজারটা একজন মানুষ 500 টাকায় করতেন আজ থেকে 7 দিন আগে বা 15 দিন আগে, সেই বাজারটা করতে এখন 700 টাকা খরচা হচ্ছে। যে চালটা তিনি কিনতেন হয়তো দেখা গেল 40 টাকা বা 45 টাকায়, এখন সেটা 60 টাকা 70 টাকায় কিনছেন। আমরা তো বাজার করি না, বাড়ির পুরুষরা বাজার করেন, অনেকেই করেন, মহিলারাও অনেকে করেন, আমার সঙ্গে তারা একমত হবেন। কেউ বলতে পারবেন, কেউ বলতে পারবেন না, মন খুলে কথা তো সবাই বলতে পারেন না, মুখ খুলে কথা। কিন্তু বিশ্বাস করুন আমার মনে হয়েছে যে দাসের দেশের এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো আবার গানে যাই। কি প্রাসঙ্গিক বললে, একদম। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে, প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা, লীনা। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। স্বপ্নে দাও ধরা, কি কৌতুকে ভরা, স্বপ্নে দাও ধরা, কি কৌতুকে ভরা। কোন লোকার ফুলে মালা সাজাও চুলে, সাজাও কোন জানার সুরে, বিজনে বাজাও বীণা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। এই যে ফ্যাসিজমের চরম সফল রূপ হচ্ছে দাসের দেশ, তাই নয় কি?
কেন বললাম যে এক অদ্ভুত মিলিটারি শাসন এই দেশে। রাজপুত্র বলছে যে এই নিয়ম হলো চাপানো, আর অনিয়মকে এদের রক্তে প্রবেশ তারাই করাবে। ভারতের মধ্যবিত্ত সমাজের মতোই দাসের দেশের জনগণ শুধু খাটে আর রাষ্ট্রের কথা শোনে, পাল্টা কথা তারা বলতে পারে না। সেই মধ্যবিত্ত সমাজের ভিত নাড়িয়ে দিতে হবে খুব শিগগিরই। ছক্কা বলে ওঠে, শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে? লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। কি অতিমানবিক স্যাটায়ার রবীন্দ্রনাথ ব্যবহার করলেন এখানে, যে বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে। মানে আমাদের ভারতবর্ষের মধ্যবিত্ত সমাজ আজও কিন্তু ওই রকমই রয়েছে। যদি রাজা হাসতে বলে তবেই হাসবো, রাজা যদি বলে তোমাকে এখন কাঁদতে হবে দুপা ছড়িয়ে, তোমার মনে প্রচুর আনন্দ, তবুও তোমাকে কিন্তু কাঁদতে হবে বসে দুপা ছড়িয়ে। তাই তো রাজা বা রানী যখন বলেন রবীন্দ্রনাথের গানের লাইন পাল্টে দিতে হবে, ওই আমরা মধ্যবিত্ত জনগণ উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতে থাকে রবীন্দ্রনাথের লাইন পাল্টে। এটাই আমাদের জীবন, এটাই। আবার উল্টে এটা বলে যে লেখাটা খুব ভালো হলো, প্রাসঙ্গিক হলো। মানে কি অদ্ভুত স্যাটায়ারের মধ্যে আমরা এখনো বাস করছি। চলো, আচ্ছা একটা টেলিফোন মনে হয় আছে নাকি, আমাকে কি তাই বলা হলো? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আওয়াজটা বাড়বে। কে বলছেন? হ্যাঁ তনুশ্রী ম্যাডাম, আমি সন্তোষপুর থেকে মানসগণ বলছি। আচ্ছা নমস্কার, বলুন। সুপ্রভাত, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। আমরা সিটিএভিএন এর রেগুলার দর্শক। রবীন্দ্রনাথ, প্রতিদিনের রবীন্দ্রনাথ ও দুঃখ নিয়ে আমাদের বাঁধা ধরা প্রোগ্রাম না দেখলে ভালো লাগে না, প্রথম কথা। অর্পণ ভাই খুব ভালো গান করছো। আজকে আমি তনুশ্রী ম্যাডামের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদিও এটা সম্ভব কিনা জানি না, আপনার এই যে গানের সঙ্গে সঙ্গে যে কাহিনীগুলো বলেন, কাহিনীগুলো শুনতে খুব ভালো লাগে এবং অনেক অজানা জিনিস জানতে পারি। আজকে বিশেষ দিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যদি এইকে কেন্দ্র করে কোনো কিছু কাহিনী শুনতে পেতাম ভালো লাগতো। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি তো বলেন আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন। গত সপ্তাহে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ নিয়ে অনুষ্ঠান করে ফেলেছি। আমি সেই সময় বলেইছিলাম যে এই যে তাসের দেশ, যেটা নিয়ে আমরা কথা বলছি, আপনি জানেন তো তাসের দেশ একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্যাটায়ার নাটক। সেইটা রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানে উৎসর্গ করেছিলেন, এবং সেইটার তাসের দেশটা নিয়ে আমরা আজকে পথ চলা। আপনি তো নিয়মিত দেখেন, এটা আপনাদের জানা উচিত ছিল। সঙ্গে থাকুন, এটাই আজকের গল্প। তাসের দেশ পড়বেন, বারবার পড়বেন, দেখবেন মানে প্রতিবাদ করার ভাষা মুখে আসবে। চলে যাই সংযুক্তা। একসাথে তোলো নামন পিছন সামন দায়ে ডাইনে চাইলে চাইলে দর্শন উঠন ছড়ান উঠন উল্টা পাল্টা ঘুরনি চালটা বাস বাস বাস। আমরা চিত্র অতি বিচিত্র, আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র। আমাদের যুদ্ধ নাহি কেহ ক্রুদ্ধ, আমাদের যুদ্ধ নাহি কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম অতিশয় মোলাম, নাহি কোনো অস্ত্র খাকি রাঙা বস্ত্র। নাহি লোক নাহি ক্ষোভ নাহি লাভ নাহি ঝাপ, যথারীতি জানি সেই মত মানি। কে তোমার শত্রু, কে তোমার মিত্র, কে তোমার টক্কা, কে তোমার ফক্কা। আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র, আমরা চিত্র অতি বিচিত্র, আমরা চিত্র অতি বিচিত্র। এই যে
ফ্যাসিস্ট শক্তি যে বাতাসটাকে আটকে রাখার চেষ্টা করেছিল, রাজপুত্র চেয়েছিল সেই বাতাসটাকে বইয়ে দিতে ওই তাসের দেশে, অর্থাৎ সেই বাতাস হচ্ছে অনিয়মের বাতাস। এবং এই যে অনিয়মই যেন নিয়ম ভাঙার, অনিয়মের বাতাস বওয়ানোর মধ্যেই নিয়ম ভাঙার উপায়। ফ্যাসিস্ট নেতারা জানেন, বা বলা ভালো প্রত্যেক শাসকই জানেন, অনিয়ম ছোঁয়াচে, হালকা আঘাতে নিয়মের বাস্তিল গুড়িয়ে দিতে পারে। কিন্তু সেই অনিয়মের সংক্রমণের জন্য কাউকে তো সে রোগ ধরাতে হবে। রবীন্দ্রনাথ এখানেই নাটকের সব থেকে বড় সত্যটা তুলে ধরলেন। ভারতের সব থেকে অবহেলিত মানুষ যে নিম্নবিত্তরা নয়, বরং নারী, একমাত্র সেই নারীই পারে এই সংক্রমণের অনুঘটক হতে। রাজপুত্র তাই অন্য কাউকে নয়, রানী বিবির মাথায় ঢুকিয়ে দিলেন প্রেম, যুদ্ধবাজদের কাছে যা ব্রহ্মাস্ত্র। ফ্যাসিজমের বিরুদ্ধে হাতে হাত রেখে বুক চিতিয়ে দাঁড়াবার প্রেরণা। নারীরা আসলে অবদমিত হতেই চেয়েছে। সমাজের জাঁতাকলে পড়ে নিজেদের কথা ঠিক কিভাবে পেশ করতে হবে তাদের অনেকেই এখনো বুঝে উঠতে পারেনি। যেহেতু এতদিন সমাজ ছিল পুরুষ শাসিত, তাই এখন পুরুষরা অবদমিত হোক, এমনটাই অনেকের মত। আবার এমনটা অনেকের সরাসরি মতও নয়, এবং ভেতরে ভেতরে তারাও হয়তো এটাই চেয়েছে। রবীন্দ্রনাথ এক্ষেত্রে অন্দরমহলেই বুড়িয়ে যাওয়া নারীকে খোলা মাঠে এনে নাচিয়ে গাইয়ে একদম আরেকটি ছেলের সাথে মিলিয়ে দিচ্ছেন। নাটকে এটাই হচ্ছে চূড়ান্ত প্রতীকী, যে রানী বিবির মাথায় প্রেম ঢুকিয়ে দিল রাজপুত্র, ওই যে রানী বিবি বুড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা থেকে নতুন প্রেমের জোয়ার এলো। একটা বিরতি নেব, নিয়ে এসে গান দিয়েই শুরু করব, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। শহরের মতলবটা আমার ভালো ঠেকছে না। মে আই কাম ইন? কোনো জানোয়ারের এ বাড়িতে আসার অধিকার নেই। ও মনে হয় তোকেও রেহাই দেবে না সহজেই। ভালোবেসেছিলাম বলে ওর সমস্ত অত্যাচারের কথা আমি ভুলে যাব? আমার কাছে এদেশে তুলি হচ্ছে ভাগ্য। নাও গেট আউট, আই সে গেট আউট। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন অনন্ত গোধূলি প্রথম পর্ব, ঠিক বিকেল 5:30 ক্যালকাটা ম্যানহোল ফ্রেম অ্যান্ড কভার কোথায় কোথায় ব্যবহার করবেন? সেপটিক ট্যাঙ্ক, সোয়ারেজ ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভার, ড্রেনেজ পাইপলাইন সর্বক্ষেত্রে, যার বৈশিষ্ট্য জল ও আবহাওয়া নিরোধক, উচ্চমানের ক্ষয় প্রতিরোধের ক্ষমতা, ওজন খুবই হালকা এবং ঢাকনা খুব সহজেই স্ক্রু দিয়ে লক করা যায়। যোগাযোগ ক্যালকাটা পলি প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, কলকাতা। স্বাদে অথবা গন্ধে যদি হেসেল থাকে সঙ্গে, বিরিয়ানি থেকে শুক্তো, ভোজন রসিক হবেই হবে তৃপ্ত। একেডি ঘি নিবেদিত নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি দেখুন প্রতি সোম থেকে শুক্র দুপুর 2:30 একমাত্র CTVN প্লাস চ্যানেলে। টাইটেল স্পন্সর্স বাই একেডি ঘি, co-sponsors আবরণ এবং অরেঞ্জেস। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র CTVN একেডি প্লাসে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি,
co-sponsored by Aburon, Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank. ফিরে এলাম বিরতির পর। তাসের দেশ, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ যে নিয়ম ভাঙার নাটকটি উৎসর্গ করেছিলেন, তাকে লিখেছিলেন, সেটি হচ্ছে তাসের দেশ। সেই তাসের দেশ নিয়ে আজকে সংযুক্ত আর অর্পণকে নিয়ে আমাদের পথ চলা। আমি যেখানটা থেমেছিলাম বিরতিতে যাবার আগে, যে রানী বিবির বুড়োটে মাথায় ঢুকিয়ে দিলেন রাজপুত্র তার নতুন প্রেমের জোয়ার, অর্থাৎ নিয়ম ভাঙার প্রেমের শপথ। তো আজকে সংযুক্ত সেখান থেকে এখন ধরবে। বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে, বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে, যে নাম বাজে তোমার প্রাণের বিলায় কানে কানে, বলো বলো আমার কানে কানে, বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে। বসন্ত বাতাসে বনো বিথিকায় সে নাম মিশে যাবে, বিরোহী বিহঙ্গ বলো গীতিকায় সে নাম মদির হবে যে বকুল প্রাণে, বলো 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 আমার কানে কানে। নেতাজি সুভাষচন্দ্র বসুর এক নারী বাহিনী ছিল, সম্ভবত ঝাঁসির রানী না নাম ছিল তার দলের, ওরকমই নামটা আমি ভুলে গেছি এক্ষুনি নামটা, যদি কারোর মনে থাকে আমাকে একটু জানাবেন প্লিজ। তো সেই নাটকের এই যে নারী চরিত্র, যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ে যাওয়া সেই নারীদের কাব্যিক প্রতিনিধি, মানে তাসের দেশের যে নারী চরিত্র, সে যেন ভারতের স্বাধীনতা সংগ্রামে যে আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপরে আমরা যে বিভিন্ন নামগুলো পেয়ে থাকি, মাতঙ্গিনী হাজরা বা আরও অনেক নাম আছে, সেই নামগুলোরই কাব্যিক প্রতিনিধি হচ্ছে এই তাসের দেশের এই নারী চরিত্ররা। রবীন্দ্রনাথ, একটা জিনিস বলি, রবীন্দ্রনাথ কিন্তু খুব বাস্তববাদী মানুষ ছিলেন। তিনি জানতেন যে পুরুষের পেশি শক্তি আছে যেটা নারীর নেই, কারণ নারী বায়োলজিক্যালি পুরুষের থেকে শারীরিকভাবে পিছিয়ে। আমি কিন্তু একজন নারী হয়ে এই কথাটাকে মনোপ্রাণে স্বীকার করি যে বায়োলজিক্যালি আমরা আলাদা। একজন পুরুষ যেভাবে মানে বেরোতে পারবে রাস্তায়, একজন নারীর একটা লজ্জার ব্যাপার আছে। নারীর পোশাক তার খানিকটা অন্তরায়, মানে আজকে অর্পণ একটা প্যান্ট শার্ট পরে লাফিয়ে পড়তে পারবে, কিন্তু আমাদের পোশাকটা যদি শাড়ি হয় বা সালোয়ার হয়, আমাদের একটা দুপাট্টা ব্যবহার করতে হবে। রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক ছিলেন। তিনি জানতেন নারীর মেধা পুরুষের পেশি, এই দিয়ে আমরা ভারতবর্ষের মানুষের উন্নয়ন সাধন করতে পারবো, এবং সেই জায়গাটাই কিন্তু এই নাটকে রয়েছে। আমরা ধীরে ধীরে নাটকের শেষের দিকে আসব। আমি একটা জায়গা একটু উল্লেখ করব, একটু কথোপকথন। নিশ্চয়ই। নাটকের একদম উপসংহারের কিছুটা। রাজা বলছে, জানো চাঞ্চল্য তাসের দেশের সবচেয়ে বড় অপরাধ? রানী বললে, জানি, আর এও জানি অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। বলো তোমরা, ইচ্ছের জয়। সকলে বললে, জয় ইচ্ছের জয়।
রাজা বললে, রানী বিবি তোমার বনবাস। রানী বললে, মাছি তাহলে? রাজা বললে, নির্বাসন। ও কি চললে যে? কোথায় চললে? রানী বললে, নির্বাসনে। রাজা তখন বললে, আমাকে ফেলে রেখে যাবে? রানী বললে, ফেলে রেখে যাব কেন? রাজা বললে, তবে? রানী বললে, সঙ্গে নিয়ে যাব। রাজা বললে, কোথায়? রানী বললে, নির্বাসনে। সকলে বললে, কোথায় গেল সেই মানুষেরা? রাজপুত্র তখন বললে, এই যে আমরা। রানী বললে, মানুষ হতে পারবো আমরা? রাজপুত্র বললে, পারবে, নিশ্চয়ই পারবে। রাজা তখন বললে, ওগো বিদেশি, আমিও কি পারবো? রাজপুত্র বলল, সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়, জয় রানীর। মানে এটা হচ্ছে উপসংহারটার থেকে আমি কিছুটা অংশ বললাম। এই যে রবীন্দ্রনাথ এই একই নাটকে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন আগামী ভারতবর্ষের ছবিটা, বিদ্রোহের যে ছবিটা তিনি এঁকেছিলেন, তাকেই কোথাও যেন এই সাংকেতিকভাবে একটা স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরলেন। প্রমথনাথ বিশির কথাটা শুরু করতে যেটা বললাম যে কিম্ভূত রসাশ্রিত একটি নাটক, সত্যি কিম্ভূত রসাশ্রিত, কিন্তু তার মধ্যে সপাটে চর ছিল তৎকালীন বঙ্গীয় সমাজে। চলে যাই গানে। আমি ফুল তুলিতে এলেম বনে, জানি নে জানি নে আমার কি ছিল মনে। ফুল তুলিতে এলেম বনে, জানি রে জানি আমার কি ছিল মনে। ফুল তুলিতে এলেম বনে। এ তো ফুল তোলা নয়, এ তো ফুল তোলা নয়, বুঝি নে বুঝি নে কি মনে হয়, কি মনে হয়, জল ভরে যায় দু নয়নে। ফুল তুলিতে এলেম বনে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।
শান্ত পাষাণ মূরতি সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে রে হৃদয় তলে লবরে সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী কুঞ্জবনে এসো একা নয়নে অশ্রু দিক দেখা কুঞ্জবনে এসো একা নয়নে অশ্রু দিক দেখা অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরে সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া। দেখো একটা কথা আমি বলি, হয়তো বিষয় থেকে সরে গিয়ে কথাটা হচ্ছে, তবুও আমি বলি আজকে তো তাসের দেশ নিয়ে আমরা কথা বলছি। তাসের দেশে রবীন্দ্রনাথ নিয়ম ভাঙতে চেয়েছিলেন, চলে আসা জড়ভরত নিয়মকে ভেঙে একটা নবীন প্রাণের সঞ্চার করতে ছিলেন, নতুন স্রোত। মানে একটা হয়তো নদীতে চড়া পড়ে গেছে, পলি পড়ে গেছে, সেই পলিটা সরিয়ে দিলেই স্রোতে আবার তরতাজা হয়ে ওঠে চারপাশের পরিবেশ। এটাই রবীন্দ্রনাথ চেয়েছিলেন। তো অনুষ্ঠানের শেষে প্রায় দাঁড়িয়ে আছি। এই যে একটা ধর্ম নিয়ে এখন বাড়াবাড়ি চলছে, আমরা সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম আমাদের কিন্তু গ্রহণ করতে হয় না, এই কথাটা আমি খুব জোর দিয়ে বলি। একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে যে মানুষই জন্মান, তিনি সনাতন ধর্মে জন্মান। তারপরে তার যে পিতৃ পরিচয় সূত্রে যে ধর্ম তার পরিবারে চলছে, সেই ধর্মে তাকে নিয়ে আসা হয়। যেমন ধরুন, যদি মুসলিম হয় সুন্নাতের মাধ্যমে মহিলাদের বিয়ের পরে, খ্রিস্টান হলে ওই জলে ক্যাথলিক চার্চে গিয়ে জলে, বা হিন্দু পুরুষ হলে তাকে, ব্রাহ্মণ হলে তাকে পৈতে করিয়ে, এটা হচ্ছে তার মানে পৈতৃক ধর্মের আচরণ। কিন্তু এই যে সনাতন হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, আমি হিন্দু ধর্ম শব্দটাকে ব্যবহার করব না, সনাতন ধর্ম, এই ধর্ম তো চাপিয়ে দেওয়ার নয়। এই ধর্ম তো কারোকে জোর করে বলবে না যে তুমি আমাকে গ্রহণ করো, তুমি সনাতনী। যিনি সনাতন ধর্মের মূল মানুষ,
তার মধ্যে সহনশীলতা থাকবে, সবকিছুকে গ্রহণ করার মানসিকতা থাকবে, সব ধর্মই ভালো, সব ধর্মই তার নিজস্ব পথে চললে মুক্তির রাস্তা দেখাবে। এবং সব ধর্মের যারা প্রচারক ছিলেন তাদের জীবনী যদি পড়া যায় তাহলে দেখা যাবে তারা কেউ কাউকে কোনোদিন ছোট করেননি, হেয় করেননি। ঠাকুর কোনো সময়, রামকৃষ্ণদেব কোনো সময় কোনো ধর্মের মানুষকে ছোট করেননি, কোনো পেশার মানুষকে ছোট করেননি। যীশুখ্রিস্ট কোনো পেশার মানুষকে, কোনো ধর্মের মানুষকে, বিধর্মী মানুষকে ছোট করেননি। তাহলে আমরা কেন জোর করে চাপিয়ে দেবো বলুন তো? তুমি বলো না, গানের মধ্যেও তো বলছে যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। তাহলে দিস ইজ দ্য মেন মোটো না, যে ঈশ্বর আল্লাহ তেরো নাম। তো দিস ইজ আলটিমেট ট্রু। আজকে অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে দুটো গান শুনতে পারবো, আমি জানি না দাসের দেশেই থাকবো আমরা তো। হ্যাঁ চল। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সাইরাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সাইরাঙি, ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে ঝুঁজিয়ে পাই কুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। আমরা একদম অনুষ্ঠানের শেষ গানে দাঁড়িয়ে, তো আমি যে লাইনটা দিয়ে শুরু করেছিলাম যে কদম কদম बढ़ाए जा, खुशी से गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। তা এখানে আছে না যে উরাকে দুশ্মনও কা সর, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা না আমার মনে রক্তটা একটা টকবক করে ফোটে। তাই তো পুরো ব্যাপারটাই। রবীন্দ্রনাথ এই নাটকটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এবং সেই উৎসর্গে রবীন্দ্রনাথ যে কথাটি লিখেছিলেন সেই কথাটি কিন্তু ভীষণ 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 প্রাসঙ্গিক। আমরা সবাই জানি যে দেশের রক্তের নবীনতার সঞ্চার করতে, নাম একটা মনে হয় শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। তো আজকে তাসের দেশ তখনই অপ্রাসঙ্গিক হবে, এই নাটকটি তখনই অপ্রাসঙ্গিক হবে যখন দেশের মানুষ মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও, এই তিনটে শব্দকে নিজের মধ্যে আত্মস্থ করতে পারবে। না আমরা মুক্ত হয়েছি, না আমরা অন্তর থেকে শুদ্ধ হয়েছি, না আমরা পূর্ণতার দিকে যাচ্ছি। আমরা মুক্ত হইনি কেন? আমরা এখনও ধর্মের বেড়াজালে নিজেকে আটকে রেখেছি। এই আমাকে ছোবে না, আমি এখন পুজো করতে যাব, এই তুমি খুব নিচু স্তরের মানুষ, তুমি মুচি ম্যাথর, তুমি আমার কুয়ো থেকে জল নেবে না। আমরা এখন এখানে আটকে রয়েছি। আর শুদ্ধতা তো অন্তর থেকে আসে। শুদ্ধতাকে তো স্নান করে একটা সুন্দর কাপড় পরে ফেললেই আপনি শুদ্ধ হলেন না, মন থেকে আপনি শুদ্ধ, তো তবেই আপনি শুদ্ধ হবেন। আর পূর্ণতা আমি কী করে পাবো? যখন সকলকে সঙ্গে নিয়ে দেশ গঠনের একটা সঠিকভাবে এগোতে পারবো, দেশ গঠনের ভাবনা আমার মাথায় সঠিকভাবে থাকবে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন। আমি এই কথাটা বারবার বলি এবং বারবার বলবো যতদিন বাঁচবো, যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হতেন এবং প্রথম 10টা বছর তিনি থাকতে পারতেন, তাহলে ভারতবর্ষের মানুষ ঠিক ওই যে আমি দেখি না যে সুইজারল্যান্ডে, নিউজিল্যান্ডে,
রাস্তার উপরে মানুষ ফল রেখে দিয়ে যায়, সবজি রেখে দিয়ে যায়, ডলার লিখে দিয়ে যায়, আমি যাই আমার প্রয়োজনটা নিয়ে ওখানে ডলারটা পেমেন্ট করে দিয়ে চলে আসি, বা যেখানে যা অর্থের হারক বা হোক সেটা পেমেন্ট করে দিয়ে চলে আসি। জার্মানিতে মানুষের বাড়ির, ধরো আমার বাড়িতে নতুন একটা সোফা এসছে, ফ্রিজ এসছে, আমি সেটা বিক্রি করে দিই না পুরোটা, আমি রাস্তায় রেখে দিই। যার প্রয়োজন সে ওই রাস্তা থেকে যার যেটা প্রয়োজন সে নিয়ে চলে যায়। তাহলে ভারতবর্ষ ঠিক ওরকম একটা দেশ হতো, বিশ্বাস করুন। আমি আমার আত্মীয় স্বজন একটু বিদেশে থাকে বলে এই গল্পগুলো আমি জানতে পারি। তো আমার কাজিন থাকে লিজ বলে একটা জায়গা আছে ইউকেতে, খুব সুন্দর, মানে খুব সুন্দর একটা জায়গা। ও বলছিল যে ওখানে না লোকে মানে ভাবতেই পারে না যে কারোর পয়সা মেরে দেবো। হ্যাঁ, ওখানকার মার্কেটে গিয়ে বলে আমি যদি ব্যাগও ফেলে রেখে আসি দিদিভাই ওখানেই পড়ে থাকে আমার ব্যাগটা। আমার এক বন্ধু 1 বছরের জন্য ইংল্যান্ডের কোলচেস্টারে পড়তে গেছে, শুভদীপ বলে। ও বলছে একদিন আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে রাস্তা দিয়ে যে যাচ্ছে যখন, ওদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কিন্তু মানুষ আগে যাবে। একদম একদম। আমার নিজের পুত্র থাকে মিডল ইস্টে, এবং ওখানে বলছে মা বিশাল বড় লোক যারা, আমরা একই মলে যাচ্ছি, আমার সাথে যদি দেখা হয় মানে সালাম আলাইকুমটা ওরা বলবেই বলবে। মানে এটা কিন্তু এমন নয় যে আমি তো, ওখানে তো লোকের রাজা, ওখানে তেলের পয়সা সবাই রাজা যারা ওইখানে আসছে মলে, হ্যাঁ, কোটি কোটি টাকা তাদের ইয়ে বলছে, কিন্তু তারা মানুষকে সম্মান করতে জানে, শ্রদ্ধা করতে জানে। আর আমাদের এখানে ভাবো তো নেতামন্ত্রীরা হেঁটে যাচ্ছে, ব্ল্যাক ক্যাট, তুমি সামনেই ঘেঁচতে পারবে না, তোমার আর্জিটা তুমি জানাবে কী করে যে হে প্রভু আমি আমার বাচ্চাটার পড়াশুনো হচ্ছে না, হে প্রভু আমার চিকিৎসাতে এত টাকা খরচা হচ্ছে, কে বলবে? ওই যে রাজা তুমি উলঙ্গ, এই কথাটা সেই বাচ্চাটার অপেক্ষায় রয়েছি আমরা। বিশ্বাস করুন, কবে যে সেই বাচ্চাটা জন্মাবে ভারতবর্ষের মাটিতে, যে বলতে পারে ইমা রাজা তোমার পোশাক কই, এই শব্দটা তাকে বলতে হবে, রাজাকেও বলতে হবে, রানীকেও বলতে হবে। একদম অনুষ্ঠানের শেষ গান। সকলে খুব ভালো থাকবেন। আগামীকাল অচলায়তন নিয়ে আমার পথ চলা। ভালো, সবাইকে ধন্যবাদ জানালাম আমি, দর্শকদের ধন্যবাদ, আমাদের সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ, অভিজিৎ মৃগাঙ্ক বিক্রমকে ধন্যবাদ, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ, আর সংযুক্তা আর অর্পণকে বিশেষ করে ধন্যবাদ। আর সংযুক্তাকে অনেক ভালোবাসা। একটু আজকে ও গানটা যে গাইতে পারবে এটা আমি ভাবতে পারিনি, কিন্তু গাইতে পারলো। পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কন্যতনের ডাক ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্গার ভেঙে বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও।
আহ্বান